আসসালামু আলাইকুম। আমেরিকা আর ইসরায়েলের দুর্ধর্ষ যে ইহুদি খ্রিস্টান যৌথ বাহিনী, সে বাহিনীকে মুসলিম রাষ্ট্র ইরানের আইআরজিসি একাই যেভাবে কোণঠাসা করে ফেলেছে, তা দেখে আজ পুরো বিশ্বই কিন্তু হতবাক। গত 9 জুন 2026 হরমুজ প্রণালীর কাছে ইরানের শাহেদ ড্রোনের আঘাতে মার্কিন অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত হওয়া সামরিক পরিমণ্ডলে একটা নতুন সমীকরণ তৈরি করেছে। এটা কেবল একটা বিচ্ছিন্ন ঘটনা না, বরং এটা 4 দশকের ইরানি অ্যাসিমেট্রিক ডক্ট্রিনের বাস্তব রূপ, যেখানে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কেবল টিকে থাকাই মূল কথা না, বরং প্রতিপক্ষের যুদ্ধের খরচ আর ক্ষয়ক্ষতি এতটাই বাড়িয়ে দিতে হয় যে প্রতিপক্ষ রাজনৈতিকভাবে পিছু হটতে বাধ্য হয়। আজকে ডিকোড উইথ দেল এইচ খানের এই এপিসোডে মিলিটারি হিস্ট্রি, গ্লোবাল সিকিউরিটি আর গেম থিওরির লেন্স দিয়ে আমরা বিশ্লেষণ করব ইরানের এই অপরাজেয় রণকৌশলের নেপথ্যের রহস্য কী। একই সাথে ভারত আর মিয়ানমারের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে বাংলাদেশের মতো ঘন বসতিপূর্ণ কিন্তু সামরিক অর্থনৈতিকভাবে সীমিত শক্তির একটা রাষ্ট্রের জন্য বাস্তবসম্মত ডাটা ড্রিভেন একটা স্ট্র্যাটেজি প্রস্তাব করার চেষ্টা করব, কারণ এটা শুধু প্রতিরক্ষার সাধারণ কোনো আলোচনাই না, এটা মূলত আমাদের জাতীয় অস্তিত্ব টিকিয়ে রাখার একটা দার্শনিক বা ফিলসফিক্যাল প্রশ্ন। প্রথমে কথা বলবো ইরানের অ্যাসিমেট্রিক ডক্ট্রিন, এটার ইতিহাস, কৌশল আর সাফল্য নিয়ে। ইরানের ডক্ট্রিনের মূল ভিত্তিই হলো তাদের অনবদ্য এক রণকৌশল, যার নাম মোজাইক ডিফেন্স, এবং তাদের অ্যাক্টিভ ডিটারেন্স। ডিটারেন্স মানে আপনার সেই ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি যার কারণে অন্যরা আপনাকে সমীহ করে আর ইচ্ছা হলেই আপনাকে অ্যাটাক করার দুঃসাহস দেখায় না। তাদের এই কৌশল 1979-র বিপ্লব আর এরপর ইরাক ইরান যুদ্ধের কঠোর অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া। তারা জানতো যে কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কারণে তাদের কাছে কেউ কোনো উন্নত যুদ্ধবিমান কিংবা সাবমেরিন বিক্রি করবে না, আর তাই ট্র্যাডিশনাল ওয়েতে কনভেনশনাল এয়ার কিংবা নেভাল সুপ্রিমেসি তারা কখনোই অর্জন করতে পারবে না। তাই তারা বেছে নিয়েছিল কস্ট অ্যাসিমেট্রি আর অ্যাট্রিশনাল ওয়ারফেয়ার টেকনিক। চলেন ইরানের এই তথাকথিত অপরাজেয় রণকৌশলের ভেতর প্রবেশ করা যাক। প্রথমে আসি কস্ট অ্যাসিমেট্রি বা খরচের অসমতার গল্পে, যেখানে গণিতের মার পেছে পরাশক্তিকে ঘায়েল করছে ইরান। মিলিটারি স্ট্র্যাটেজিতে একটা কথা আছে, যুদ্ধ কেবল দুই পক্ষের অস্ত্রের কম্পিটিশন না, বরং যুদ্ধ হলো দুই পক্ষের ইকোনমিক স্ট্রেংথ বা অর্থনৈতিক শক্তি সামর্থ্যের কম্পিটিশন। ইরান এই সত্যটা খুব ভালো করে বোঝে। একটু ডাটার দিকে যদি তাকাই, তাহলে আমরা কি দেখতে পাই? ইরানের একটা শাহেদ ড্রোনের উৎপাদন খরচ মাত্র $20,000 থেকে $35,000, অথচ এই ড্রোনটিকে আকাশে ধ্বংস করার জন্য আমেরিকার যে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করতে হয়, তার একটার খরচ হচ্ছে $3 থেকে $4 মিলিয়ন। সম্প্রতি 2026 সালের যে অপারেশন এপিক ফিউরি, সেই অপারেশনে ইরান ঠিক এই ম্যাজিকটাই দেখিয়েছে। তারা একসাথে 2000-এর বেশি ড্রোন আর 500-র বেশি ব্যালিস্টিক মিসাইল ফায়ার করে। ফলাফল কি? শত্রুপক্ষের $1 বিলিয়ন মূল্যের দামি আর সীমিত মিউনিশন বা গোলাবারুদের স্টক প্রায় ফুরিয়ে যেতে বসেছে। আমেরিকা বা ইসরায়েলের জন্য এই বিপুল খরচ প্রতিনিয়ত বহন করা অসম্ভব, কিন্তু ইরানের জন্য এই সস্তা ড্রোনগুলো খুব দ্রুত রিপ্লেস বা পুনরায় তৈরি করা একেবারে পানির মতো সহজ। 2 নম্বরে আসি স্যাচুরেশন ট্যাকটিক, মানে প্রতিপক্ষের ডিফেন্স বা প্রতিরক্ষা ব্যবস্থাকে অবশ করে দেওয়ার কৌশল। ইরান কখনো একটা বা দুইটা ড্রোন দিয়ে হামলা করে না, তারা ব্যবহার করে ড্রোন সোয়ার্ম বা ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠানো। এটাকে সামরিক পরিভাষায় বলে স্যাচুরেশন ট্যাকটিক। যখন একসাথে শত শত ড্রোন ধেয়ে আসে, তখন প্রতিপক্ষের আধুনিক এয়ার ডিফেন্স রাডারগুলো কনফিউজড হয়ে যায়, ওভারওয়েলমড হয়ে যায়, ওভারলোডেড হয়ে যায়। আর এই কারণে এই সুযোগেই ইরান পেছন থেকে তাদের আসল চালটি চালে, ভয়ঙ্কর সব ব্যালিস্টিক আর ক্রুজ মিসাইল ছুড়ে দেয়। ড্রোনগুলো যখন ডিফেন্স সিস্টেমকে, মানে এনিমির ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখে, তখন মূল মিসাইলগুলো নিখুঁতভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। 3 নম্বরে আসি ইরানের প্রক্সি নেটওয়ার্ক আর ট্রায়াঙ্গুলার কোয়ারশন টেকনিকের ব্যাপারে। ইরানের আরেকটা বড় শক্তি হলো তাদের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রক্সি নেটওয়ার্ক। ইয়েমেনের হুতি, লেবাননের হেজবুল্লাহ আর ইরাকি মিলিশিয়ারা মূলত ইরানের ছায়াতলে কাজ করে। গেম থিওরির ভাষায় এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার কোয়ারশন বা তৃতীয় পক্ষের মাধ্যমে চাপ সৃষ্টি করা। এর সুবিধা হলো এই প্রক্সিরা আমেরিকার মিত্রদের ওপর 4 দিক থেকে মাল্টিফ্রন্ট যুদ্ধ চাপিয়ে দেয়, অথচ ইরান নিজে সরাসরি যুদ্ধে না জড়িয়েও পুরো অঞ্চলের ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছে। এবার আসি হরমুজ প্রণালী যে স্ট্র্যাটেজিটা ইরান ফলো করছে সেটার ব্যাপারে। বিশ্বের মোট তেল বাণিজ্যের 20 ভাগের বেশি
পরিবাহিত হয় এই সরু হরমুজ প্রণালী দিয়ে। ইরান এখানে গড়ে তুলেছে A2AD, অর্থাৎ অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল জোন। এর মানে হলো তারা এই এলাকায় শত্রুর প্রবেশাধিকার সম্পূর্ণ বন্ধ করার সক্ষমতা রাখে। কোটি কোটি ডলারের মার্কিন যুদ্ধজাহাজকে ঠেকানোর জন্য ইরানের দামি অস্ত্রের প্রয়োজন নেই। তারা সস্তা মাইন, দ্রুতগামী সুইফট অ্যাটাক ক্রাফট এবং অ্যান্টিশিপ মিসাইল দিয়ে বিশ্বের সবচেয়ে আধুনিক নেভিকেও এখানে বোতলবন্দি করতে পারে। গেম থিওরি কি বলে? গেম থিওরির লেন্স দিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে ইরান এখানে খেলছে একটা ওয়ার অফ অ্যাট্রিশন বা দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু যুদ্ধ। এই গেমের পে অফ ম্যাট্রিক্স বা জয়ের সংজ্ঞা একটু ভিন্ন। পরাশক্তিরা যেখানে সম্পূর্ণ ধ্বংস করতে চায়, ইরানের টার্গেট হলো কেবল টিকে থাকা, মানে সার্ভাইভাল। ইরান খুব ভালো করেই জানে যুদ্ধ যত দীর্ঘ হবে পশ্চিমা দেশগুলোর ভেতর রাজনৈতিক আর অর্থনৈতিক চাপ ততই বাড়বে। একসময় সাধারণ জনগণ এবং সরকারগুলো এই যুদ্ধের খরচ যোগাতে যোগাতে ক্লান্ত হয়ে পড়বে, ঠিক যেমনটা অতীতে ভিয়েতনাম কিংবা আফগানিস্তান যুদ্ধের ক্ষেত্রে ঘটেছিল। তাছাড়া ইরানের সামরিক কাঠামোটি কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। তারা তৈরি করেছে মোজাইক কমান্ড স্ট্রাকচার। পুরো দেশটাকে 31টা আঞ্চলিক কমান্ডে ভাগ করা হয়েছে, অর্থাৎ সেন্ট্রাল হেডকোয়ার্টার বা শীর্ষ নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও এই 31টি কমান্ড সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্তে যুদ্ধ চালিয়ে যেতে পারে। ডিসেন্ট্রালাইজড ডিসিশন মেকিং বা বিকেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণের এটা একটা ক্লাসিক এক্সাম্পল। অবশ্য এই ডক্ট্রিনের কিছু সীমাবদ্ধতাও আছে। দীর্ঘমেয়াদী অবরোধের কারণে ইরানের নিজের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে ব্যাপক। ভেতরে জনগণের ক্ষোভ আর অভ্যন্তরীণ চাপও বাড়ছে এবং কখনো কখনো প্রক্সি গ্রুপগুলো নিজেদের নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। তবে সমস্ত সীমাবদ্ধতা সত্ত্বেও ইরান বিশ্ব সামরিক ইতিহাসকে একটা নতুন লেসন বা পাঠ দিয়েছে, আর তা হলো নট লুজিং ইজ উইনিং, অর্থাৎ শক্তিশালী প্রতিপক্ষের সামনে আত্মসমর্পণ না করে বুক চিতিয়ে টিকে থাকাই এক ধরনের নিশ্চিত বিজয়। তাহলে এখান থেকে বাংলাদেশের জন্য কি শিক্ষা আছে? কিভাবে তৈরি হবে আমাদের অ্যাসিমেট্রিক ডিটারেন্স? এবার আসি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে। আমরা যদি আমাদের মানচিত্রের দিকে তাকাই তাহলে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান কিন্তু বেশ চ্যালেঞ্জিং। একদিকে বঙ্গোপসাগর, অন্য 3 দিকে আমরা মূলত ভারত দ্বারা বেষ্টিত 4096 কিলোমিটার সীমানা। মিয়ানমার আছে এক সাইডে 271 কিলোমিটার বর্ডার নিয়ে। তার মানে কি, মোটামুটি একটা ভূ রাজনৈতিক স্যান্ডউইচ, জিওপলিটিক্যাল একটা স্যান্ডউইচের ভেতরে আছি আমরা। আমাদের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করার জন্য ফোর্সেস গোল 2030 কিন্তু সচল আছে, কিন্তু বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কেবল প্রথাগত আধুনিকায়ন দ্বারাই সামরিক বাহিনীকে মানে জয়ের জন্য ফুললি প্রিপেয়ার্ড করা প্রায় অসম্ভব। বরং এই যে ইরান যুদ্ধ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, যেটা আমরা কাজে লাগাতে পারি। তাহলে চলেন কিভাবে সেই 3টা সুনির্দিষ্ট বিষয় আমরা ডিকোড করার চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে মিলিটারি আর স্ট্র্যাটেজিক প্রস্তুতি। এটা সস্তা হবে কিন্তু মারাত্মক একটা প্রতিরক্ষা। প্রথমে যেটা করতে হবে, বঙ্গোপসাগরে আমাদের একটা শক্তিশালী অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল বা A2AD জোন তৈরি করতে হবে, যাতে কোনো শত্রু জাহাজ আমাদের জলসীমায় সহজে ঢোকার সাহসী না করে। এর জন্য কোটি কোটি ডলারের যুদ্ধজাহাজের চেয়ে বেশি প্রয়োজন সস্তা কিন্তু নিখুঁত অ্যান্টি শিপ মিসাইল। স্থানীয়ভাবে তৈরি করে ঝাঁকে ঝাঁকে ড্রোন আমরা কাজে লাগাতে পারি, দ্রুতগামী ফাস্ট অ্যাটাক ক্রাফট এবং আধুনিক মাইন ওয়ারফেয়ার। আমাদের নৌবাহিনীকে প্রথাগত যুদ্ধের পাশাপাশি ইরানের IRGCর মতো ছদ্মবেশী ও অসম নৌ কৌশলে প্রশিক্ষিত হতে হবে। দ্বিতীয়ত, আমাদের দরকার একটা মোজাইক ডিফেন্স বা বিকেন্দ্রীভূত প্রতিরক্ষা ব্যবস্থা। এর মানে হলো সীমান্তে আমাদের কমান্ড স্ট্রাকচার এমন হবে যেন মূল হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও স্থানীয় ইউনিটগুলো স্বাধীনভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারে। এই জন্য বর্ডার গার্ড বাংলাদেশ এবং আনসার বাহিনীকে সামরিকভাবে আরও আপগ্রেড করে একটা সিভিলিয়ান মিলিশিয়া বা রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা দরকার। পাশাপাশি বাড়াতে হবে সাইবার আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা। মনে রাখতে হবে, চীন বা রাশিয়া তাদের থেকে আমরা যে সাবমেরিন বা ফ্রিগেটগুলো নিচ্ছি সেগুলো কেবল সাগরে ভাসিয়ে রাখার জন্য না, বরং এই অ্যাসিমেট্রিক বা অসম যুদ্ধের মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহার করতে হবে এগুলোকে। এরপর আসি ডিপ্লোম্যাটিক আর পলিটিক্যাল কৌশলের ব্যাপারে। এখানে একটা স্মার্ট ভারসাম্য রাখতে হবে। কূটনীতির টেবিলে আমাদের নীতি হতে হবে নন অ্যালাইনমেন্ট 2.0। এর অর্থ হলো কোনো পরাশক্তির ব্লকে সরাসরি যোগ না দিয়ে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং ইন্দো প্যাসিফিক পার্টনারদের সাথে একটা সুনিপুণ কৌশলগত ভারসাম্য বা হেজিং বজায় রাখতে হবে।
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বমঞ্চে বিশেষ করে ইউএন এবং ওয়াইসিতে কূটনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে। সবচেয়ে বড় কথা, অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা আর জাতীয় ঐক্যই হলো একটা দেশের সবচেয়ে বড় ডিটারেন্স বা প্রতিরোধ শক্তি। ইরান যেমন আন্তর্জাতিকভাবে সফল হলেও তাদের আভ্যন্তরীণ অর্থনৈতিক আর সামাজিক বিভেদ তাদের একটা দুর্বল জায়গা। বাংলাদেশকে ঠিক এই জায়গাটাতে সতর্ক থাকতে হবে। দেশের ভেতরে ইস্পাত কঠিন ঐক্য থাকলে বাইরের কোনো শক্তি সহজে আঘাত করার সাহস পায় না। ইকোনমিক আর লজিস্টিক রেজিলিয়েন্সের ব্যাপারে আমাদের তৃতীয় পয়েন্ট, যেটা আমাদের একটা স্বাবলম্বী অর্থনীতি উপহার দিতে পারে। যুদ্ধের ব্যাকবোন বা মেরুদণ্ড হলো অর্থনীতি। ইরান যেমন দীর্ঘ বছরের পর বছর অবরোধের মুখে থেকেও একটা রেজিস্ট্যান্স ইকোনমি বা প্রতিরোধী অর্থনীতি গড়ে তুলেছে, আমাদেরও তৈরি হতে হবে একই কায়দায়। আমাদের তৈরি পোশাক, রেমিটেন্স, কৃষি এবং ব্লু ইকোনমিকে আরও ডাইভার্সিফাই বা বহুমুখী করতে হবে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য খাদ্য, জ্বালানি এবং জীবন রক্ষাকারী ওষুধের একটা বিশাল স্ট্র্যাটেজিক রিজার্ভ বা রাষ্ট্রীয় মজুদ গড়ে তোলার এখনই সময়। একই সাথে আমাদের অবকাঠামো হতে হবে ডুয়েল ইউজ বা দ্বিমুখী ব্যবহার উপযোগী, অর্থাৎ আমাদের সড়ক, আমাদের রেল লাইন, আমাদের নদীপথগুলো যেন শান্তিতে অর্থনৈতিক কাজে লাগে, আবার যুদ্ধকালীন সময়ে দ্রুত সামরিক লজিস্টিক সাপ্লাই চেইনে রূপান্তর করা যায়। সিভিল ডিফেন্স প্রোগ্রাম চালু করে সাধারণ নাগরিকদের দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রাথমিক সামরিক প্রশিক্ষণের আওতায় আনা দরকার। এবং দীর্ঘমেয়াদে ইরানের মতো নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি বা দেশীয় অস্ত্র উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। এবার আমরা বেইজিয়ান গেম মানে গেম থিওরির একটা লেন্স, সেটা নিয়ে কথা বলবো। গেম থিওরির দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের এই পুরো পরিস্থিতিকে একটা বেইজিয়ান গেম অফ ইনকমপ্লিট ইনফরমেশন, সহজ কথায় এমন একটা খেলা যেখানে প্রতিপক্ষের আসল উদ্দেশ্য বা তাদের ভেতরের শক্তি আপনার কাছে সম্পূর্ণ পরিষ্কার নয়। এই অনিশ্চয়তাকে জয় করার একটাই উপায়, আর তা হলো নিজের দেশে একটা ব্যালেন্স অফ ভালনারেবিলিটি বা ক্ষয়ক্ষতির একটা ভারসাম্য তৈরি করা। প্রতিপক্ষকে একটা স্ট্রং বার্তা দেওয়া যে তুমি আমার চেয়ে অনেক শক্তিশালী হতে পারো, কিন্তু আমার উপর আক্রমণ করলে তোমার যে ক্ষয়ক্ষতি হবে তার মূল্য তুমি চুকিয়ে উঠতে পারবে না। ভারতের সাথে আমাদের গভীর অর্থনৈতিক নির্ভরতা এবং মিয়ানমারের বর্তমান অভ্যন্তরীণ অস্থিরতা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে এর সমাধান কোনো উগ্রতা বা দুর্বলতা নয়। এর সমাধান লুকিয়ে আছে স্মার্ট ডিপ্লোমেসি, আধুনিক সামরিক দূরদর্শিতা এবং আমাদের অভ্যন্তরীণ শক্তির ওপর। কারণ সামরিক ইতিহাসের আদিম সত্য এইটাই, শান্তিকালের সর্বোচ্চ প্রস্তুতি হলো যুদ্ধকালের আসল ডিটারেন্স। ইরান দেখিয়েছে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে টিকে থাকা সম্ভব যদি কৌশল হয় স্মার্ট, ডক্ট্রিন হয় সুসংগত, আর জাতীয় ইচ্ছা শক্তি হয় অটুট। বাংলাদেশের জন্য মূল শিক্ষা হচ্ছে অ্যাসিমেট্রিক ডিটারেন্স, ইকোনমিক রেজিলিয়েন্স, ডিপ্লোম্যাটিক হেজিং প্লাস ন্যাশনাল ইউনিটি। ছোট্ট একটা প্রশ্ন রেখে শেষ করি, ছোট রাষ্ট্র কি শুধু বেঁচে থাকতে পারে নাকি স্মার্ট খেলায় জয়ীও হতে পারে? এটার উত্তর নির্ভর করে আজকের প্রস্তুতির ওপর। দর্শকবৃন্দ, আপনাদের মতামত কমেন্টে জানান, লাইক শেয়ার জারি রাখুন। আর আজকের যে আলোচনা করলাম, এই আলোচনার যে সোর্সগুলো সেটা হচ্ছে সেন্টকম, তারপর হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স, IDSA, তারপর ওয়ার অন দ্য রক্স সহ বিভিন্ন ডিফেন্স জার্নালে যা পড়েছি, যা দেখেছি, যা বুঝেছি তার উপরে ভিত্তি করে বলা। সো ডিকোড উইথ ডেল এইচ খান পাওয়ার্ড বাই ইরান ডকের পরের এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। ইনসাফ জিন্দাবাদ। আল্লাহ হাফিজ।